হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি আইকিউ। স্টাডি আইকিউতে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। আমরা করছি WBCS এর অ্যাসপেক্টে বা আগামী যে কোনো এক্সামিনেশন যেগুলো তোমাদের যে কোনো স্টেট সার্ভিসের জন্য ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্যাট ইজ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ডিটেল অ্যানালিসিস করছি। আমরা একটু লেটে যাচ্ছি বিকজ দেয়ার আর লটস অফ কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওস ইজ গোয়িং টু বি appeared soon at the Study IQ platform. And if you are new at this channel, please don't forget to subscribe our YouTube channel. Other than that, if you want to join us on any other social media platform, then you can also follow us on the Facebook, on the Instagram, the Telegram channel, or the Twitter handle, which is at the Study IQ. So let's start our class today. First question রয়েছে, এবং হ্যাঁ, প্রশ্নগুলো শুরু হওয়ার আগে তোমরা জানোই অলরেডি all the classes will be, the medium of the class will be in Bengali, the content will be in English and Bengali, both of the languages, and the class conducted in the bilingual language, like যেখানে বাংলা এবং ইংলিশ মিশ্রিত ক্লাস হবে। এবং আমরা এখানটা একটা প্রশ্নে যে কটা অপশান থাকবে সেই অপশানগুলো যেখানে যেখানে অ্যানালিসিস করার প্রয়োজন হবে সেখানে আমরা ডিটেলস অ্যানালিসিস করব। সো লেট স্টার্ট আওয়ার ক্লাস টুডে। ফার্স্ট কোয়েশ্চেন, শৈলেশ গোবিন্দ গানপুলে বিস্ফোরক প্রতিরোধী হেলমেটের জন্য NSG পুরস্কার পেয়েছেন। তিনি কোন প্রতিষ্ঠানের অধ্যাপক? প্রশ্ন হচ্ছে, শৈলেশ গোবিন্দ গানপুলে bags NSG award for blast resistant helmet. He is the professor of which institution? So here I need to tell you one thing, যে এখানটায় যে কটার এখানে রয়েছে আমরা জানি এখানে যে অপশানগুলো রয়েছে IIM কোজিকোড, IIT কানপুর, IIT খড়গপুর, রুড়কি, IIT, এগুলোর মধ্যে একটি রাইট অপশন হতে চলেছে। এবং এখানটায় তিনি যেটি তৈরি করেছেন ব্লাস্ট রেজিস্ট্যান্ট হেলমেট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফাইট ফর দ্য কাউন্টার টেররিজম, ঠিক আছে। এবং এখানটায় তিনি যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন দ্যাট ইজ বিন কল দ্য NSG কাউন্টার IED and counter terrorism innovator award 2021. রিমেম্বার দিস থিং, যে এই যে তিনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন শৈলেশ গোবিন্দ গানপুলে, তিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং তার একটা স্পেশালিটি হচ্ছে এখানটায় যে এই যে অ্যাওয়ার্ডটা পাওয়া গেছে তার যে নাম, তিনি যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন, তিনি যে ব্লাস্ট রেজিস্ট্যান্ট হেলমেট তৈরি করেছেন তার সাথে যে অ্যাওয়ার্ড, মানে এই অ্যাওয়ার্ডের নামটা কি? NSG কাউন্টার IED অ্যান্ড কাউন্টার টেররিজম ইনোভেটর অ্যাওয়ার্ড 2021, ঠিক আছে। এবং তিনি যে ইনস্টিটিউশনের প্রফেসর তার নাম তোমাদের বলতে হবে। প্রথমত তো আছে IIM কোজিকোড, আর কোজিকোড হচ্ছে কোথায় অবস্থিত? এটাকে IIM কোজিকোডের আরেকটা নাম হচ্ছে IIMK, তাই না? এবং ইটস আ অটোনোমাস পাবলিক বিজনেস স্কুল। ইট ইজ লোকেটেড অ্যাট কালিকট বা কোজিকোড যাকে বলা হয়, where it is located, Kerala. This institution is been set up by 1996. The Indian government of India has set up this with the collaboration of the government of Kerala. তার মানে GOI এবং গভর্নমেন্ট অফ কেরালা দুজনের প্রচেষ্টায় এটি তৈরি হয়েছিল। It is one of the 20 Indian institution of management. It is the 5th IIM to be established. Basically, again I am telling you, টোটাল ইন্ডিয়াতে 20টা IIM আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, যেখানে IIT ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজি। সো এখানটা আমরা বুঝতে পারছি যে এখানটায় যে মানে এই যে 20টা IIM আছে তার মধ্যে যে পঞ্চমটা, 5th যে IIMটা, সেটাই কোজিকোড IIM। এবার আমরা যেটা দেখবো সেটা IIT কানপুরের যদি এস্টাবলিশমেন্টের কথা বলি, দ্যাট হ্যাজ বিন এস্টাবলিশ বাই দ্য অ্যাক্ট অফ পার্লামেন্ট অ্যাক্ট অফ পার্লামেন্টে তৈরি কবে? 1959 তৈরি। এবং দিস ইনস্টিটিউশন ওয়াজ স্টার্টেড ইন ডিসেম্বর 1959
এবং এখানটায় যেটা হারকোট বাটলার টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড এগ্রিকালচারাল গার্ডেন ছিল কানপুরে, সেখানে এটি তৈরি হয় এবং 1963 থেকে ইনস্টিটিউশন যে বর্তমানের যে লোকেশন সেখানটায় হয়েছে অন দ্য গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নিয়ার লোকালিটি অফ দ্য কল্যাণপুর। ঠিক আছে, কানপুরে কল্যাণপুরের কাছে এটি অবস্থিত। এবং এরপরে আরেকটা রয়েছে এখানটায় কি আন্ডার আইআইটি কানপুরের আরেকটা স্পেশালিটি হচ্ছে জন কেন্নাথ গ্যালব্রেথ আইআইটি কানপুর ইজ দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া টু অফার কম্পিউটার সায়েন্স এডুকেশন। আইআইটি কানপুরের এটা একটা স্পেশালিটি, যেটা প্রথম ইন্ডিয়াতে আইআইটি কানপুরের কানপুর হচ্ছে প্রথম কম্পিউটার সায়েন্সের এডুকেশন এখানে প্রথমবার এরা জানিয়েছিল বা প্রথমবার এই ডিসিপ্লিনটা চালু করেছিল। নাও দ্য সেকেন্ড থিং ইজ আইআইটি খড়গপুরের কথা বলবো। এবং আইআইটি খড়গপুরের কথা বলতে গেলে আমরা কোজিকোড পড়লাম, কানপুর পড়লাম, খড়গপুরের সম্পর্কে জানবো। খড়গপুরের ক্ষেত্রে ইটস আ পাবলিক টেকনিক্যাল অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি এস্টাবলিশ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং কবে তৈরি হয়েছে এটি? 1951। ঠিক আছে, 1951 তৈরি হয়েছে। এবং দিস ইনস্টিটিউশন ইট ইজ মিন দ্য আইআইটি খড়গপুর, তার ক্ষেত্রে এটা in 2029 it was awarded the status of the institution of eminence যেটা গভর্নমেন্ট ইন্ডিয়া তার দ্বারা অ্যাওয়ার্ডেড হয়েছিল। এবং এই ইনস্টিটিউশন বেসিক্যালি যারা সায়েন্টিস্ট, যারা ইঞ্জিনিয়াররা তাদেরকে ট্রেন করার জন্য তৈরি হয়েছিল 1947 পরবর্তীকালে এই সূচনা মাথায় রেখে। এবং আইআইটি খড়গপুরের ক্ষেত্রে ইট হ্যাজ এ বিগ ক্যাম্পাস, প্রায় 2100 একরের ওপর তৈরি এবং এখানটায় প্রায় 22,000 রেসিডেন্সিয়ালস এখানে থাকতে পারে। অ্যান্ড দ্য লাস্ট অপশন ইজ আইআইটি রুড়কি। সো আইআইটি রুড়কির ক্ষেত্রে দিস ইজ গোয়িং টু বি দ্য রাইট অপশন। তো রাইট অপশন হচ্ছে ডি, আইআইটি রুড়কি। এবং শৈলেশ গোবিন্দ কানপুলে তিনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ আইআইটি রুড়কি এবং তিনি এই ব্লাস্ট রেজিস্ট্যান্স বা যে কোনো রকমের বড় বিস্ফোরকের থেকে রেজিস্ট্যান্স রাখার যে ব্যবস্থা রাখা, সেই হেলমেটের প্রতিষ্ঠার জন্য তিনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন দেখব, আন্দামান সাগরে ভারতের থাই কার্প বা দিস ইজ ভারত থাই কর্পেট যেটাকে বলা হয়, সেই নৌবাহিনীর কোন জাহাজ অংশ নিয়েছে? কোন জাহাজ নিচের মধ্যে যে এখানটায় ইন্দো থাই কর্পেট, যেটা কর্পেট তৈরি হয়েছে বা ইন্দো থাই কর্পেট বলতে কাকে বলা হয়? কর্পেট, যেটাকে বলা হয় কোঅর্ডিনেটেড প্যাট্রোল, দুটো দেশ একসাথে প্যাট্রোলিং করবে এমনটাকে বলা হয় কর্পেট। তো সেই কর্পেটেতে কোন জাহাজকে অংশ নেওয়া হয়েছে সেটা আমরা পড়বো। হুইচ অফ দ্য নেভাল শিপ অফ India has participated in the Indo-Thai Corpet in the Andaman Sea? অপশনগুলো দেখবো, আইএনএস বিক্রান্ত, আইএনএস তলোয়ার, আইএনএস ত্রিশূল, আইএনএস সরিয়ু। আমরা জানি আইএনএস এর মানে কি, রাইট? ইন্ডিয়ান ন্যাভাল সিকিউরিটি। এবং সেই ক্ষেত্রে আইএনএস প্রত্যেকটা ন্যাভাল শিপের আগে, ইন্ডিয়ান ন্যাভাল শিপের আগে এই নামটা দেওয়া হয়। এবং এখানটায় অপশানগুলোর মধ্যে আমরা এই অপশানগুলো জেনে নেব। হোয়াট ইজ অ্যাবাউট দ্য আইএনএস বিক্রান্ত? ইন্ডিয়ান ন্যাভাল শিপ বিক্রান্ত, ইট ইজ এ ম্যাজেস্টিক ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার। ঠিক আছে, দেখো কর্পেট বলতে যেটা বোঝানো হয় যেটা হচ্ছে প্যাট্রোলিং করবে, বাট আইএনএস ভিক্টর ইজ এ এয়ারক্রাফট, যেখানের মাধ্যমে যেটা হচ্ছে এয়ারক্রাফটকে ক্যারি করে, বহন করতে সাহায্য করে। অ্যান্ড বেসিক্যালি it was laid down as a HMS Hercules for the British Royal Navy during World War II, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশ নেভির ক্ষেত্রে এটি কাজ করেছিল। ইন্ডিয়া পরবর্তীকালে এটা পারচেস করে এবং পরবর্তীতে কি হয়, যখন ইন্ডিয়ান নেভি এবং যখন ইন্ডো পাকিস্তান ওয়ার হচ্ছিল সেই সময় কিন্তু আইএনএস বিক্রান্ত হ্যাজ ওয়ার্কড উইথ এ ভেরি ইম্পর্ট্যান্ট একটা জেস্চার এখানে দেখিয়েছে। আইএনএস তলোয়ারের কথা বলি, তো আইএনএস তলোয়ারের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য স্পেশালিটি? আইএনএস তলোয়ার অ্যান্ড ইভেনচুয়ালি আইএনএস যে ত্রিশূল, এই দুটোই এরা হচ্ছে বলা হয় এরা হচ্ছে গাইডেড মিসাইল ফ্রেগেট। ঠিক আছে, এরা হচ্ছে মিসাইল ক্যারিয়ার করা যেতে পারে এবং এরা হচ্ছে বেসিক্যালি এটা ছাড়াও ত্রিশূল ছাড়াও তাবার আছে, টেগ আছে, আইএনএস তারকাশ আছে, আইএনএস ত্রিকাণ্ড আছে। দে অল অ্যাকচুয়ালি দে আর অলসো মিসাইল লঞ্চার। কিন্তু
INS Saryu, and here the right option is option D. INS Saryu is the right option. That is a normal patrolling class. ঠিক আছে, এবং এই প্যাট্রোলিং ক্লাসের মানে কি, যারা মানে সব জায়গাতে প্যাট্রোলিং বা ঘুরে ঘুরে সে জায়গার তদারকি করতে পারে, দ্যাট ইজ দ্য টাইপ অফ দ্য শিপ. সো INS Saryu here will be the right option. নেক্সট কোয়েশ্চেন দেখবো যে ভারত জাতিসংঘের ইকোসেক, এটা ইকোসোক রয়েছে. সো ইকোসোক তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি লেখা আছে. তো ভারত জাতিসংঘের ইকোসোকের সদস্য নির্বাচিত হয়েছে কত বছরের জন্য? বেসিক্যালি ইকোসোকের কথা যদি বলি, ইন্ডিয়া ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ ইউএন ইকোসোক ফর হাউ মেনি ইয়ার্স? তো বেসিক্যালি ইকোসোকের কি হয়, ইকোসোক ইজ এ সেন্ট্রাল প্ল্যাটফর্ম ফর ডিসকাসিং ইন্টারন্যাশনাল ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস. ঠিক আছে, এর সাথে এরা কি করে, ইউএনের যে ইকোসোক তারা সোশ্যাল, ইকোনমিক্যাল এবং এনভায়রনমেন্টাল ইস্যুর সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন পলিসি রেকমেন্ডেশনের কাজ করে. কাদের জন্য? বিভিন্ন ইউএন স্টেটসগুলোর জন্য. ঠিক আছে, মনে থাকবে নিশ্চয়ই আমাদেরকে. এবার অপশন দেখব যে ভারতকে এর মেম্বার হিসেবে রাখা হয়েছে বিভিন্ন মানে ইউনাইটেড নেশনের যে বিভিন্ন অর্গানস, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অর্গানসের মধ্যে একটা ইকোসোক, দ্যাট ইজ গোয়িং টু বি ফর হাউ মেনি টার্মস? ঠিক আছে, ভারতকে কত টার্মসের জন্য, 2 বছর, 3 বছর, 4 বছর না 5 বছরের জন্য এর ইম্পর্টেন্স দেওয়া হয়েছে. সো রাইট অপশন উইল বি দ্য ইন্ডিয়া হ্যাজ গট ফর 3 years টার্ম অফ 2022-24 এর যে টার্মস, সেই টার্মসের 3 বছর. দেখো তোমাদের মনে হবে 2022 থেকে 24, সো ইটস নট দ্য মানে ইটস নট দ্য অ্যাকচুয়াল, যদি আমরা হিসেবের কথা বলি এটা হিসেব নয়, এর অনুযায়ী এটা 2 বছর, এবং যেহেতু 2 বছরের আগে 2021-এর নির্বাচন হয়েছে, সো ইটস গোয়িং টু বি 3 years. দ্য রাইট অপশন ইজ অপশন বি, 3 বছর. রাইট, নেক্সট কোয়েশ্চেনে যাব. SDG ইন্ডিয়া ইন্ডেক্স এবং ড্যাশবোর্ড 2020-21-এর তৃতীয় সংস্করণটি এখানটায় বলা হয়েছে এটার which of the body is like which of the body বলতে এখানে অথরিটির কথা বলা হচ্ছে. ঠিক আছে, so that happens when you try to put the Bengali and English both of the translation together. So anyway, তোমরা বুঝতেই পেরেছো. The third edition of the SDG India Index and Dashboard 2021 released by which of the body? UNDP, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, নীতি আয়োগ, নাকি ওপরের কোনোটিই নয়? তো বেসিক্যালি কোয়েশ্চেনটা বুঝতে হবে, এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স বেসিক্যালি এসডিজির ক্ষেত্রে বা যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটা অ্যাকচুয়ালি তার অথরিটেটিভ বডি কার হাতে থাকে? ইউনাইটেড নেশনের হাতে থাকে, রাইট? এবং এখানটায় বলা হচ্ছে যে এখানে কোন বডি ইউএনডিপির একটা সেকশনে এসডিজিটা দেখাশোনা করে, এবং মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, নীতি আয়োগ, নাকি নান অফ দ্য অ্যাবভ? সো রাইট অপশন উইল বি হিয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে নীতি আয়োগ ইজ দ্য রাইট অপশন. কেন? বেসিক্যালি এইবার যেটা বেরিয়েছে এই 2020-21-এর যে রিপোর্টটা, সেই ইন্ডেক্স বা ড্যাশবোর্ডটা, দ্যাট ইজ রিলিজড বাই নীতি আয়োগ. ঠিক আছে, সেটা নীতি আয়োগ ধরে রিলিজ হয়েছে, এবং যবে থেকে লঞ্চিং হয়েছে মানে 2018 থেকে এই এসডিজি লঞ্চিং হয়েছে, এবং এই ইন্ডেক্স কম্প্রিহেন্সিভলি দে আর ডকুমেন্টিং অ্যান্ড র্যাঙ্কিং দ্য প্রোগ্রেস মেড বাই স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ. প্রত্যেকটা স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজ, যাকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে, তাদের হাউ মাচ দে আর অ্যাচিভিং দ্য এসডিজি অর দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, দ্যাট অ্যাকচুয়ালি ইম্পর্টেন্টলি মেজার্ড বাই দ্য নীতি আয়োগ. এবং এর সাথে কি এর মনিটরিংও করা হয়, এবং এটা 3rd year চলছে, এবং দ্য মনিটারি প্রোগ্রেস এসডিজির ক্ষেত্রে হ্যাজ সাইমালটেনিয়াসলি fostered competition among the states and union territories. এবং এই যে এটার যে লঞ্চিং হয়েছে, লঞ্চিং কার দ্বারা হচ্ছে? ডক্টর রাজীব কুমার, এবং তিনি হচ্ছে ভাইস চেয়ারপারসন অফ নীতি আয়োগ, রাইট? হি ইজ দ্য ভাইস চেয়ারপারসন অফ নীতি আয়োগ. এছাড়াও বাকি মানুষরা যারা এখানে এই ইন্ডেক্সের রিলিজের দিন যারা ইম্পর্টেন্ট মানুষরা এখানে ছিলেন, তাদের মধ্যে বিনোদ পল,
Sri Amitabh Kant, who is the CEO of Niti Aayog, MS Sangyukta Samaddar, she is an advisor of Niti Aayog. ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে গোলের ক্ষেত্রে আমরা জানি দ্যাট হ্যাজ বিন সেট আপ ইন 2015. এতটা ডিটেলস অ্যানালিসিস এই জন্য দিচ্ছি কারণ ইন কেস এনি কাইন্ড অফ এক্সামিনেশন তোমার সামনে আসলে পরে তুমি যাতে সেটাকে রিলেট করতে পারো, উত্তর দিতে পারো, সেই জন্য এসডিজি বেসিক্যালি সেট আপ হয়েছিল 2015 সালে। 17টা মানে গোল দেওয়া হয়েছিল, 17টা ডেভেলপমেন্ট ইন্টারলিঙ্ক গ্লোবাল গোলস, যেটা কি করবে টু অ্যাচিভ আ বেটার অ্যান্ড মোর সাস্টেনেবল ফিউচার ফর অল, সেটার ক্ষেত্রে কাজ করবে। নেক্সট কোয়েশ্চেন, এর মধ্যে কোন গিফট সিটিতে দেশের প্রথম আন্তর্জাতিক সামুদ্রিক পরিষেবা ক্লাস্টার স্থাপন হতে চলেছে? which of the among is going to set up the country's first international maritime service cluster at GIFT city? পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট। বেসিক্যালি প্রথমে তো আমাদের জানতে হবে হোয়াট ডাজ মিন বাই GIFT সিটি অর গিফট সিটি। তো গিফট সিটির প্রথমেই যদি আমি উত্তরটা দিয়ে দিই তাহলে তোমাদের সহজে এই প্রশ্নের উত্তরটা তোমরা খুঁজে নিজেরাই পাবে। বেসিক্যালি ইট ইজ বিন কল্ড দ্য গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি, রাইট? সো এটাকে শর্ট ফর্মে বলা হয় গিফট সিটি। ইট ইজ অ্যান আন্ডার কনস্ট্রাকশন সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট ইন দ্য গান্ধীনগর হুইচ ইজ ইন গুজরাট। তো এখানে প্রথমে আমরা বুঝতে পেরেছি গুজরাটে এটা রাইট অপশন হবে, অপশন ডি। কিন্তু এখানটায় যেটা বলা হয়েছে যে মেরিটাইম ক্লাস্টার বা সামুদ্রিক পরিষেবার যে ক্লাস্টার তৈরি হবে সেটা কেন তৈরি হতে চলেছে বা সেটা প্রথমত তো কেন হচ্ছে, ইট উইল বি ডেভেলপড অ্যাজ এ ডেডিকেটেড ইকোসিস্টেম কম্প্রাইজিং পোর্ট। মানে এই গিফট সিটিতে যে মেরিটাইম ক্লাস্টার হবে তার মানে ইম্পর্টেন্স এখানেই যে দ্যাট ইজ গোয়িং টু বি আ ডেডিকেটেড ইকোসিস্টেম কম্প্রাইজিং, মানে ইকোসিস্টেমের সাথে বা এনভায়রনমেন্টের সাথে একটা সামঞ্জস্য রাখা একটা পোর্ট তৈরি করছে, যেখানে শিপিং বা লজিস্টিক সার্ভিসেস বা গভর্নমেন্ট রেগুলেটরস এই সমস্তগুলো জিওগ্রাফিক্যাল ভিসিনিটির মধ্যে থাকবে গিফট সিটির। তো গিফট সিটি ইন্ডিয়ার ফার্স্ট অপারেশনাল স্মার্ট সিটি, এটাও একটা স্পেশালিটি যে গুজরাট International Finance Tech City that is going to be the India's first operational smart city and international financial service, right? Now next question এ যাব, কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি প্রতি মাসে মহিলাদের স্যানিটারি প্যাড বিতরণের জন্য উড়ান বা এখানে উদান বলা হচ্ছে প্রকল্প চালু করেছে? চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব আর রাজস্থান। বেসিক্যালি এই উড়ান যে স্কিমটা, সেই উড়ান স্কিমের মাধ্যমে থ্রু আউট দ্য স্টেট, যে সমস্ত স্টেটের কথা বলা মানে যে স্টেটটি শুরু করেছে তারা কি করবে, অন দ্য অকেশনস অফ দ্য ইন্টারন্যাশনাল মেনস্ট্রুয়াল হাইজিন ডে দে আর গোয়িং টু লঞ্চ দিস। এবং এই স্কিমের আন্ডারে স্যানিটারি প্যাড ডিস্ট্রিবিউট করা হবে ফ্রি অফ কস্ট টু দ্য উইমেন টু গেট অ্যান্ড ইন নিড অফ এভরি মান্থ। এবং এটা কোন স্টেটে করা হচ্ছে? চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, রাজস্থানের মধ্যে রাইট অপশন ইজ অপশন সি, পাঞ্জাব। পাঞ্জাব ইজ দ্য রাইট অপশন। সো হেয়ার ইট ইজ গোয়িং টু বি হ্যাপেন দেয়ার, এবং এখানটাই এই ইন্টারন্যাশনাল মেনস্ট্রুয়াল হাইজিন ডেতে এর রিলিজ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, টোকিও অলিম্পিকে ভারতের জন্য থিম সং কে রচনা করেছেন? যদি আমরা বলি লক্ষ্য তেরা সামনে হ্যাঁ, দ্য থিম সং ইজ বিন সিং লাইক দিস, লক্ষ্য তেরা সামনে হ্যাঁ, তোমার লক্ষ্যই তোমার সামনে রয়েছে। এবং জুনের যেহেতু নিউজ, এবং তার পরবর্তীতে আমরা জানি অলিম্পিক থেকে ইন্ডিয়া খুব ভালো রেজাল্ট করেই এসছে তুলনামূলক। এবং এই এটা যিনি তৈরি কম্পোজার তিনি কে? AR রহমান, লাকি আলী, বিশাল শেখর আর মোহিত চৌহান। সো বেসিক্যালি এই যে থিম সং তার সিঙ্গার অ্যান্ড কম্পোজার দ্য বোথ আর ডেডিকেটেড টু মোহিত চৌহান। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চনে যাব, সর্বকনিষ্ঠ দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? হু হ্যাজ বিকাম দ্য ইয়াংগেস্ট এভার চেজ মাস্টার? এত বছর ধরে প্রথম পৃথিবীতে মধ্যে প্রথম বাই রেকর্ডের অনুযায়ী প্রথম সর্বকনিষ্ঠ চেজ মাস্টার গ্র্যান্ডমাস্টার কে পেয়েছেন? অভিমন্যু মিশ্রা, সের্গেই কারজাকিন, দিব্যা দেশমুখ নাকি পরিমার্জন? এখানে হবে পরিমার্জন নেগি। তো রাইট অপশন ইজ হেয়ার। বেসিক্যালি আমরা বাকিদেরকে একটুখানি দেখে নিই। অভিমন্যু মিশ্রার বয়স হচ্ছে হি ইজ 12 years 25 days, and
Sergei Kargazin is now 12 years 7 months at that time. Divya Deshmukh, she actually is one যিনি হচ্ছেন নাগপুর থেকে বিলং করেন এবং তিনি প্রথম উইমেন গ্র্যান্ড মাস্টার অফ দ্য কান্ট্রি আফটার অ্যাচিভিং হার সেকেন্ড ইন্টারন্যাশনাল মাস্টার নর্মস শি ইজ অলসো ইম্পর্ট্যান্ট ওয়ান অ্যান্ড দিস Parimarjan Negi, he is 7th rank রেখেছে এবং তার বয়স কত 13 বছর 4 মাস 22 দিন ঠিক আছে days. So right option here, option A, Abhimanyu Mishra. তিনি সে হচ্ছে ইন্ডিয়া বংশোদ্ভূত বাট বিং ইন্ডিয়ান অরিজিন বাট হি ইজ অ্যান আমেরিকান রাইট নাও নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় সর্বোচ্চ সক্রিয় আন্তর্জাতিক গোলদাতাকে মানে এখানে যতজনের নাম আছে এনাদের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট অ্যাক্টিভ ইন্টারন্যাশনাল গোল স্কোরার কে মেসি সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি দেন সুনীল ছেত্রী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি মনবীর সিং তো বেসিক্যালি উই নিড টু টক অ্যাবাউট দেম অলসো যদি আমরা মেসির কথা বলি মেসি এতদিন যেখানে ছিলেন হি ওয়াজ দ্য হাইয়েস্ট highest scorer but now the second highest scorer was Messi. Now Sunil Chhetri, India Sunil Chhetri is the right option here. He has become the highest active international goal scorer and he made this record in a joint preliminary qualification round for 2022 FIFA World Cup এর জন্য এবং যে 2023 যেটা AFC এশিয়ান কাপ হতে চলেছে সেই ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট পজিশন ইজ হোল্ড বাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তিনি সবাই তোমরা জানো নিশ্চয়ই যে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হি ইজ ইন দ্য অ্যাক্টিভ ইন্টারন্যাশনাল গোল সকার লিস্ট এবং এছাড়াও আলি ডেই রয়েছে যিনি হচ্ছে রেকর্ড অফ দ্য মোস্ট ইন্টারন্যাশনাল গোলসের রেকর্ড রেখেছেন অ্যান্ড হি হ্যাজ নেস্টেড 109 গোলস ফর হিজ কান্ট্রি ইন 149 appearances. Okay, so the right option here is Sunil Chhetri, option B. Next question, Farashi Open or the French Open table tennis er khetre open tennis table tennis noy lawn tennis er khetre open tennis title 2021 ke jiteche Novak Djokovic, Daniil Medvedev or Stefanos Tsitsipas, Alexander Zverev. So Novak Djokovic, he is the only person, he only won the French Open table tennis 2021 এবং তিনি কাকে হারিয়েছেন তিনি Stefanos Tsitsipas is very complicated name. He actually defeated Stefanos Tsitsipas and এবং সেখানটা থেকে তিনি this is going to be the second time in of his career Djokovic কি করেছেন তার 19তম যে গ্র্যান্ড স্ল্যাম 19th গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সো গ্র্যান্ড স্ল্যাম আমরা জানি টেনিসের ক্ষেত্রে ইটস ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস টেস্ট এবং এটাই হচ্ছে এইখান থেকে আমরা এটাই মানে জানতে পারছি যে লাস্ট কয়েক বছর ধরে হি is getting that position intact. So cricket coaching website Cricuru কে চালু করেছেন who launched cricket coaching website Cricuru Cricuru কে চালু করেছেন রাহুল দ্রাবিড় সৌরভ গাঙ্গুলি মোহাম্মদ কেফ নাকি বীরেন্দ্র সেহবাগ and as you know that the right option is option D, Virendra Sehwag is the right option. So Cricuru is going to be Cricuru. ঠিক আছে so this Cricuru is going to be India's first AI based and artificial intelligence based coaching website যেটা কি করবে offer that will going to be offer the personalized learning experience for the young players. So one who wants to start their career in cricket they can just join this website which is being called the Cricuru where the ইন্টেলিজেন্ট যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিস কোচিং এর মাধ্যমে তারা ইয়াং স্টারদেরকে ক্রিকেট শেখাবে তো এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021 কে জিতেছে হু ওয়ান দ্য এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021 মেরি কম
Pooja Rani, Najim Kijaibai, Deepika Kumari. So the right option here যে মেরি কমের কথা যদি আমরা বলি, basically Mary Kom has not won that because she has been defeated by Nizmim Kazibai. So Nizmim Kazibai, she is from Kazakhstan. She won this Asian Boxing Championship of 2021. Mary Kom has got the silver medal. তিনি সেকেন্ড র্যাঙ্কার, ঠিক আছে। এবং যদি মেরি কমের কথা বলি, মেরি কমের ক্ষেত্রে ইন দ্য হাই অকটেন 55 কেজি ফাইনাল এটা ছিল। এখানে যে আমরা জানি বেসিক্যালি বক্সিংয়ের যে যারা পার্টিসিপেট করে তাদের কিভাবে তাদের হিসাব হয়, তাদের বডি ওয়েটের হিসাবে এটাকে সেট করা হয়। তো মেরি কম অ্যাকচুয়ালি ইন দিস ক্যাটাগরি, দ্যাট ইজ শি ইজ ইন হাই অকটেন 55 কেজি সেকশন। এবং তিনি অলরেডি 5 times she has won the gold, like she has been the first position holder, she is the gold medalist. and এটা ছাড়াও পূজা রানীও হচ্ছে গোল্ড মেডেল জিতেছেন 75 কিলো ক্যাটাগরিতে অন দ্য সেম গেম। এবং দীপিকা কুমারীর এই জন্য উল্লেখ করা হয়েছে, দীপিকা কুমারী ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্সোনালিটি ফর শি অলসো উইন্স দ্য গোল্ড মেডেল, বাট দ্যাট ইজ নট ইন এ বক্সিং ক্যাটাগরি, ইন আর্চারি। ঠিক আছে, আর্চারি ওয়ার্ল্ড কাপের যেটা ওয়ার্ল্ড কাপের স্টেজ 3 তাতে তিনি জিতেছেন। এবং তিনি এটা কোথায় হয়েছিল, এটা প্যারিসে হয়েছে, রাইট। সো নেক্সট কোয়েশ্চেনে যাব যে SIPRI বছরের বই বা সিপ্রি ইয়ারবুক রিলিজ কাদের দ্বারা হয়। এন্ড হোয়াট ইজ সিপ্রি? প্রথমে তো আমাদের বুঝতে হবে সিপ্রির আমি যদি ফুল ফর্ম বলি তাহলে পরে তোমরা বুঝে যাবে হোয়াট ইজ গোয়িং টু বি দ্য রাইট অপশন, সান ফ্রান্সিসকো, সান দিয়েগো, স্টকহোম নাকি ফ্রান্স। সো সিপ্রির ফুল ফর্মটাই হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউশন। ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেক বছর তাদের পিস রিসার্চের উপর তারা ইনস্টিটিউশন থেকে তারা এটাকে তৈরি করে। এবং এখানটায় অ্যাকর্ডিং টু দিস ইয়ারবুক ভারতের ক্ষেত্রে টোটাল 156 নিউক্লিয়ার ওয়্যারহেড আছে, যেটা 2021-এ ভারত লঞ্চ করেছে, কম্পেয়ার টু দ্য 150 লাস্ট টাইম 150 ছিল ইন্ডিয়ার ক্ষেত্রে। এবং যেখানে পাকিস্তানের ক্ষেত্রে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 165টি ওয়ারহেডস দেওয়া হয়েছে, হুইচ ইজ ফ্রম 160। এবং 9 নিউক্লিয়ার আর্ম স্টেট, যেটা হচ্ছে ঘোষণা করা হয়েছে US, রাশিয়া, UK, ফ্রান্স, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, ইসরায়েল অ্যান্ড নর্থ কোরিয়া। তো দিস ইজ দ্য কারেন্ট স্টেট অফ আর্মামেন্টস, মানে কার কাছে কতটা যুদ্ধাস্ত্র রয়েছে তার ওপর ডিপেন্ড করে এই ইন্টারন্যাশনাল সিকিউরিটির নিরিখে এই বিচার করা হয়। সিপ্রি প্রত্যেক বছর সেই হিসাবে এই বুক রিলিজ করে এবং তাদের কাছে কার কাছে কত বেশি আছে তার উপর এই র্যাঙ্কিং ধার্য করা হয়। নাও নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উদ্বৃত্ত স্থানান্তরের অংশে কেন্দ্রীয় ব্যাংকের কোনটি দ্বিতীয়? একটু কমপ্লিকেটেড, ইংরাজিতে একটু পড়ে নি। হুইচ অফ দ্য সেন্ট্রাল ব্যাংক সেকেন্ড ইন শেয়ার অফ সেন্ট্রাল ব্যাংক সারপ্লাস ট্রান্সফার? প্রশ্ন বলা হয়েছে যে এখানটায় সেন্ট্রাল ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে সব থেকে বেশি যেটা হচ্ছে এক্সট্রা যে সারপ্লাস ট্রান্সফার তার জন্য কোন ব্যাংক সেকেন্ড পজিশন হোল্ড করেছে ওয়ার্ল্ড ওয়াইড? অপশন দেখো, UAE আছে, টার্কি রয়েছে, চায়না আছে, ইন্ডিয়া রয়েছে। সো দ্য রাইট অপশন ইজ দ্য ফার্স্ট পজিশন হ্যাজ বিন হোল্ড বাই টার্কি, দ্য সেকেন্ড পজিশন হ্যাজ বিন হোল্ড বাই ইন্ডিয়া। ইয়েস, দ্য রাইট অপশন হিয়ার ইজ ইন্ডিয়া, ডি ইজ দ্য কারেক্ট অপশন। এবং এখানটায় বাকিগুলো রয়েছে তার মধ্যে বেসিক্যালি UAE বা চায়না ফার্স্ট 5-এর মধ্যে নেই। 5th-এ যেটাই রয়েছে সেটি রয়েছে মালয়েশিয়া, দেন রয়েছে সুইডেন, আর তারপরে রয়েছে কেনিয়া। ঠিক আছে, দে আর দ্য ব্যাংক, দ্যাট ইজ দ্য ক্রোনোলজি অফ দ্য ব্যাংক, যারা কিনা প্রত্যেকটা ব্যাংকের মানে তাদের যে কেন্দ্রীয় বা সেন্ট্রাল ব্যাংক তাতে যে উদ্বৃত্ত বা যে সারপ্লাস যে মানি তার ট্রান্সফারের নিরিখে বিশ্বের মধ্যে এই র্যাঙ্ক তারা পেয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, গ্লোবাল
পিস ইন্ডেক্স 2021-এর 15তম সংস্করণে ভারতের র্যাঙ্ক কত? হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন 15th এডিশন অফ গ্লোবাল পিস ইন্ডেক্স? গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? বেসিক্যালি এই যে 15তম এটা বেরিয়েছে, দ্যাট ইজ বিন অ্যানাউন্স, এই গ্লোবাল পিস ইন্ডেক্স কার দ্বারা অ্যানাউন্সড হয়? ইনস্টিটিউশন ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, রাইট? IEP, right? কোথায়? সিডনি. So this global peace index is been announced by the Institution for Economics and Peace, which is from Sydney. তারা এই ইন্ডেক্সটা তৈরি করে। Iceland is the most peaceful country of the world, it is been said, এবং 2008 থেকে এখনো অবধি কিন্তু আইসল্যান্ডই এর ফার্স্ট পজিশন ধরে রেখেছে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে কত নাম্বার পজিশন? তো রাইট অপশন ইজ অপশন সি, 135তম স্থান পেয়েছে ইন্ডিয়া অ্যাকর্ডিংলি টু দ্যাট গ্লোবাল পিস ইন্ডেক্স 2021, ঠিক আছে? নাও নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব দান সূচক 2021-এ ভারতের স্থান কত? বা ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স, তাতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ভেরি ইম্পর্টেন্ট আই কাইন্ড অফ কোয়েশ্চেন, বিকজ ইউ নেভার নো, এনি কাইন্ড অফ examination can ask you such one-liner question, but if we are not even data sufficiency, then it's really very tough for us to give the answer, right? So এখানটা দশম, দ্বাদশ, 15তম না 14তম, which is going to be the right option. So ইন্ডিয়া এখানটার ক্ষেত্রে যে মানে এই যে গ্লোবাল, প্রথমে তো বলি যে ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স যে 2021, এটা কারা দেয়? এটা হচ্ছে চ্যারিটিজ এইডস ফাউন্ডেশন, চ্যারিটিজ এইডস ফাউন্ডেশন অর ক্যাফ বলা হয়, এর দ্বারা হচ্ছে এই গ্লোবাল ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্সটা পাওয়া যায়, মানে সব থেকে বেশি দান কারা করে। সেই অনুযায়ী ইন্ডিয়ার যে পজিশন, দ্যাট ইজ গোয়িং has been 14th. Option D is the correct option. 14তম হচ্ছে মেইন কারণ। এবং ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্সের টপ কে করেছে সব থেকে বেশি সংখ্যক? সেটা হচ্ছে ইন্ডোনেশিয়া। ইন্ডোনেশিয়ার আরেকটি ইম্পর্টেন্ট কি, দ্যাট ইজ দ্য ইসলামিস্ট কান্ট্রি বাই দ্য পপুলেশন, আমরা জানি, এবং ইসলামিস্ট পপুলেশন ইজ হুইচ ইজ হাইয়েস্ট। So Indonesia is the highest Islamist population country, not an Arab country. Always remember that. এবং এছাড়াও কেনিয়া, নাইজেরিয়া, মায়ানমার, অস্ট্রেলিয়া এরা লাস্ট প্রথম 5-এর মধ্যে রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, সেরা ব্যাংক 2021-এর র্যাঙ্কিংয়ে কোন ব্যাংক শীর্ষে গেছে? আমরা জানি এখানে যে বেসিক্যালি এই যে ওয়ার্ল্ড বেস্ট ব্যাংকের র্যাঙ্কিং, যেখানটার মাধ্যমে তারা সব থেকে সেফেস্ট ব্যাংক, সেই নিরিখে এটার ডিভিশনটা করে। এবং এইটা কোন ব্যাংক জিতেছে? আরবিআই আমরা জানি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ আমেরিকা, নাকি ডিবিএস, নাকি ব্যাংক অফ চায়না? ডিবিএস ব্যাংক হচ্ছে বেসিক্যালি দিস হ্যাজ বিন নেমড বাই দ্য বেস্ট ব্যাংক, রাইট? এবং দ্যাট রাইট অপশন ইজ অপশন ডি, সরি অপশন সি, ওয়েট, অপশন সি ইজ ডিবিএস. This is going to be the right option. এবং এখানটায় কি, this actually it's a Singaporean multinational banking and financial service corporation headquartered, ঠিক আছে? এবং এর হেডকোয়ার্টার ইজ অ্যাট দ্য মারিনা বে, সিঙ্গাপুরে। তো দিস ডিবিএস ব্যাংক বিলংস ফ্রম সিঙ্গাপুর, এবং ফোর্বসের তালিকাতেও এবং এটি ওয়ার্ল্ডস এর বেস্ট ব্যাংক হিসেবে পরিচয় পেয়েছে 2021-এর। ডিবিএস ওয়াজ র্যাঙ্ক মানে 1 out of 30 ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্যাংক, এবং এছাড়াও এটিকে safest bank হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। So this was the class for today. I'm pretty sure every important analysis was here and every important topic has been discussed here. So this class has been definitely helpful for you, and please if you have any queries, don't forget to call any of this number. এবং আবার দেখা হবে নতুন ক্লাসে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি প্রচুর পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি তোমাদের কাঙ্ক্ষিত চাকরি তোমরা পেয়ে যাও, এবং তার সাথে সাথে স্টাডি আইকিউকে ফলো আপ করতে থাকো। বাই বাই, টেক কেয়ার।